লেখিকা মুনমুন সরকারের মায়ের রূপ। ৮ বছরের ছেলে রূপের স্কুলে গরমের ছুটি পড়লে রিতম আর পূজা রূপকে নিয়ে দার্জিলিং বেড়াতে যায়। রিতম পূজা দুজনেই খুব পাহাড় প্রিয়। খুব মজা করে সেখানে 4 দিন কাটিয়ে কলকাতায় ফেরার পথে ঘটে ভয়ঙ্কর এক দুর্ঘটনা। হঠাৎ করে চকোলেটের জন্য রূপ বায়না শুরু করলে রিতমকে গাড়ি থামাতে হয় পূজা নামে রূপের জন্য চকোলেট কিনে রাস্তা পেরোনোর সময় ঠিক উল্টো দিক থেকে আসা গাড়ির ধাক্কায় সেখানেই সাংঘাতিকভাবে আহত হয় পূজা। হাসপাতালে পৌঁছানোর আগেই সব শেষ। অনন্ত চোখের জলে স্ত্রীকে বিদায় জানিয়ে বেঁচে থাকার একমাত্র সম্বল পুত্র রূপকে নিয়ে বাড়ি ঢোকে রিতম। ছুটে আসেন পূজার মা, ভাই, বোনেরা। নাতিকে জড়িয়ে ধরে সন্তানহীনা উন্মত্ত প্রায় মা চিৎকার করে কেঁদে ওঠেন। রূপ কিন্তু কাঁদে না একটুও, চুপ করে দাঁড়িয়ে থাকে। এরপরই একটি সমস্যা শুরু হয় রূপকে নিয়ে। মায়ের চলে যাওয়ার পেছনে শিশু মন নিজেকে দায়ী করে ফেলে। বারবার একই কথা, আমি চকলেট না চাইলে মাকে তো গাড়ি থেকে নামতে হতো না, তাহলে আর মা আমাকে ছেড়ে চলেও যেত না। ভেতরটা হাহাকার করে ওঠে বাবা রিতমের। এতদিনের জীবন সঙ্গীকে হারিয়ে কষ্টে বিদীর্ণ হৃদয়, কিন্তু ছেলের মুখের দিকে তাকিয়ে অন্তরিক নয়, বাহ্যিকভাবে তাকে শক্ত হতে হয়। অফিস থেকে ফিরতে প্রায় রাত হয়ে যায় রিতমের। পূজার মা আর বোন প্রিয়া কয়েকদিন থেকে যান রিতমের বাড়ি, কিন্তু ছেলের মনের কোনো পরিবর্তন রিতমের চোখে পড়ে না। বাধ্য হয়ে রিতম শরণাপন্ন হয় চাইল্ড সাইকোলজিস্টের। তিনি সামান্য কিছু ওষুধ দেন, বলেন রূপের পুরো সুস্থ হয়ে ওঠা একটু সময় সাপেক্ষ প্রক্রিয়া। আর রিতমকে আরও বলেন যে রূপ যেন কোনো অবস্থাতেই একা না থাকে। যত একা থাকবে ততই মায়ের কথা ভাববে। বেশ কিছুদিন আত্মীয় স্বজনদের মাঝে থাকলে ওর পক্ষে সেটা ভালো হয়। রূপের মাসি আর দিদা রূপকে ওনাদের বাড়ি নিয়ে আসতে চান। রিতম ভগ্ন হৃদয়ে ছেলের ভালোর জন্য শাশুড়ি শালিকার ইচ্ছে মত দেয়। রূপ আসে ওর মামা বাড়িতে। সেখানে পূজার কাকা জেঠুরা আছেন, যৌথ পরিবার ওনাদের। দেখতে দেখতে মাস 6 কেটে যায়। রূপ এখন বেশ কিছুটা মানসিক স্থিতি ফিরে পেয়েছে। মামা বাড়ি থেকে স্কুলে যাতায়াত করে সে। স্কুল বাস সেখান থেকে তাকে তুলে নেয়। প্রায় সমবয়সী মামাতো ভাই বোন পেয়ে তাদের সঙ্গে খেলাধুলা করে রূপ। রবিবার করে রিতম দেখতে আসে ছেলেকে। কোনো কোনো রবিবার রিতম, প্রিয়া, রূপ বেরোয় লং ড্রাইভে। শপিং, খাওয়া দাওয়া করে বাড়ি ফেরে। ছেলেকে ভালো থাকতে দেখে খুশি হয় বাবা। মাঝে মধ্যে রিতম ছেলেকে নিজের বাড়ি নিয়ে আসে, কিন্তু ছেলে সেখানে বিশেষ থাকতে চায় না। একদিন রাখার পরই মামা বাড়িতে ছেলেকে দিয়ে আসে সে। মাসি প্রিয়াকে জড়িয়ে ধরে রূপ। প্রিয়াও দুহাত বাড়িয়ে বোনপোকে বুকে টেনে নেয়, কিন্তু ভালো লাগে রিতমের। মা হারা রূপ বোধ হয় মাসির মধ্যেই নিজের মাকে খুঁজে পাচ্ছে ভেবে অনেকটা নিশ্চিন্ত হয় রিতম। কিন্তু একই সঙ্গে আর একটা ভাবনা ওর মাথায় চলে আসে, আর সেটা ভেবে মনটাও খারাপ হয়ে যায় ওর। পূজার থেকে প্রিয়া অনেকটাই ছোট, কিন্তু এখন তো তারও বিয়ের বয়স হয়েছে। কতদিন আর বোনপোকে স্নেহ ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারবে প্রিয়া? প্রস্তাবটা একদম হঠাৎই এলো রিতমের কাছে। অন্যান্য রবিবারের ন্যায় এই রবিবারও রিতম শ্বশুরবাড়ি এসেছিল ছেলের কাছে। দুপুরে খাওয়া দাওয়ার পর প্রিয়ার জেঠু কথাটা পারলেন রিতমের কাছে। বাবা, তোমাকে একটা কথা বলার আছে। সম্পূর্ণ আমাদের রূপ দাদা ভাইয়ের কথা চিন্তা করি, ও যাতে ভালো থাকতে পারে সে কথা ভেবেই আমরা একটা ভাবনা ভেবেছি। এইবার তোমার সিদ্ধান্তের ওপর নির্ভর করবে যে আমাদের ভাবনা বাস্তবায়িত হবে কিনা। মাথা নিচু করে বলুন। বলার পর যা শুনল রিতম, তাতে ওর মাথাটা ঘুরে গেল। প্রিয়াকে পাকাপাকি ভাবে রূপের মায়ের জায়গায় দেখতে চান পূজা আর প্রিয়ার বাড়ির লোকজনেরা। এও কি সম্ভব? দ্বিতীয়বার বিয়ে সম্পর্কে তো সে কিছুই ভাবেনি এখনো, আর ভাবতে চায়ও না। প্রিয়ার বাড়ির লোকেরা জোর করেনি রিতমকে। জেঠু শুধু বললেন, ঠিক আছে, তোমার যেমন ইচ্ছে। তবে একটা কথা কি জানো, অতীতকে আঁকড়ে বেশি দিন বাঁচা যায় না, বর্তমানকে মানতেই হয়। রূপ দাদাভাই আস্তে আস্তে বড় হবে, ওর তো একজন মায়ের প্রয়োজনই। ওকে দেখাশোনা করবে কে? আর তোমার তো অফিস থেকে ফিরতে ফিরতে বেশ রাত হয় বলেই শুনেছি। ভেবে দেখো, যদি কখনো আমাদের প্রস্তাব সঠিক বলে মনে হয় তাহলে জানিও। রিতম সব শুনলো চুপ করে, তারপর একটাই কথা বলল, প্রিয়া জানে এইসব? জেঠু বললেন যে প্রিয়ার সঙ্গে আলোচনা করে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। রূপের মা হয়ে উঠতে প্রিয়া সাগ্রহে মত দিয়েছে। দেখতে দেখতে আরো 5 মাস কাটলো। ইতিমধ্যে রিতম ছেলেকে নিজের কাছে নিয়ে এসেছে। রিতমের গ্রামের বাড়ি বীরভূম থেকে ওর মা এসেছে নাতির দেখাশোনা করতে, কিন্তু রূপ আবারও আগের মতোই চুপচাপ হয়ে যাচ্ছে। রিতম লক্ষ্য করে মামা বাড়িতে থাকাকালীন মামাতো ভাই বোন মাসি মামাদের সঙ্গে যত কথা বলতো, বৃদ্ধা ঠাকুমার সঙ্গে ঠিক ততটা কথা বলতে পারে না। রিতম বোঝে প্রিয়ার জেঠুর প্রস্তাব ভাবার সময় এসেছে। ও ওর মায়ের সঙ্গে পূজার বাবার বাড়ির দেওয়ার প্রস্তাবের কথা আলোচনা করে।
মা শুনে খুব খুশি হন। ছেলেকে বলেন, এর থেকে উত্তম প্রস্তাব আর কিছু হতে পারে না বাবা, তুই রাজি হয়ে যা। প্রিয়ার সঙ্গে বাইরে সাক্ষাৎ করে রিতম। এই বিয়েতে তার সম্পূর্ণ মত আছে কিনা জানতে চায় রিতম। প্রিয়া মাথা নিচু করে জানায় তার সম্পূর্ণ মত আছে। দিদির শেষ চিহ্নকে সে বুক দিয়ে আগলিয়ে বড় করবে। পূজা চলে যাবার আজ 1 বছর পূর্ণ হলো। রিতমের বাড়িতে পূজার বাৎসরিক কাজের ছোট্ট আয়োজন হয়েছে। শুধু পূজার বাবার বাড়ির লোকেরা এসেছে। রূপ তার মায়ের কাজ করছে। সবাই কাঁদছে। এ কান্না যে রোধ করার নয়। শুধু সবার একটাই প্রাণপণ চেষ্টা, রূপের চোখে যেন না পড়ে তাদের চোখের জল। কাজকর্ম মিটে গেলে সবার উপস্থিতিতে রূপকে ডাকলেন ও ঠাকুমা। আচ্ছা দাদা, তোমার মানি যদি এই বাড়িতে এসে তোমার সঙ্গে সবসময় থাকে তাহলে তোমার কেমন লাগবে? রূপ হাততালি দিয়ে ওঠে। তাই? তাহলে তো খুব মজা হবে। আনন্দ অশ্রুতে গাল প্লাবিত হয় সবার। রিতমের মা, প্রিয়ার মা, জেঠুর কাছে হাত জোড় করে বললেন, আপনাদের মতো বেয়াই বেয়ান বাড়ি পেয়ে আমি ধন্য। খুব শীঘ্রই আমি রিতম আর প্রিয়ার 4 হাত এক করে দিতে চাই। কারণ গ্রামের বাড়িতে আমার ক্ষেত খামার আছে। এখানে বেশি দিন থাকা যে আমার পক্ষে সম্ভব নয়। কয়েকদিন পর পূজার ফটোর সামনে দাঁড়িয়ে রিতম আর প্রিয়ার 4 হাত এক করে দিলেন গুরুজনেরা। দিদির ফটোকে জল ভরা চোখে প্রণাম করে প্রিয়া মনে মনে বলল, দিদি, অনেক বড় গুরু দায়িত্ব আমি নিলাম রে, তোর রূপকে বড় করে তোলার, মানুষ করে তোলার। আমাকে আশীর্বাদ করিস দিদি, আমি যেন আমার দায়িত্ব পালনে চূড়ান্তভাবে সফল হই। দিদির ফটো থেকে একটা ফুল হঠাৎ প্রিয়ার সামনে ঝরে পড়ল। সকলের অলক্ষ্যে প্রিয়ার চোখ থেকে জল পড়তে লাগলো টপ টপ করে। মন বলল, দিদি তাহলে খুশি হয়েছে আমাকে আজ ওর জায়গায় দেখে। ঘরে গিয়ে দিদির ফটো জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল প্রিয়া। রিতম এসে প্রিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, রূপ আসছে। চোখের জল মুছে নিল প্রিয়া। এইবার যে সে শুধু আর রূপের মানি নয়, রূপের মা। অনেক দায়িত্ব তার। রিতমের স্ত্রী হয়ে, রূপের মা হয়ে নতুন জীবনে প্রবেশ করলো প্রিয়া। বেশ সুন্দর কাটছে দিনগুলি। দেখতে দেখতে 3 বছর কেটে গেল প্রিয়া আর রিতমের বিবাহিত জীবনের। রূপ এখন ক্লাস 7। রূপের পড়াশোনা থেকে শুরু করে সমস্ত টিউশন, সুইমিং, ক্রিকেট ক্লাস, ক্যারাটে ক্লাস সবকিছু প্রিয়ার সুষ্ঠু পরিচালনায় সম্পন্ন হয়। শুধু একটাই খুব দুঃখ প্রিয়ার মনে, যে রূপকে দিয়ে সে মা শব্দটা উচ্চারণ করাতে পারেনি। প্রিয়ার বড় ইচ্ছে ছিল রূপের মুখ থেকে মা ডাক শোনবার, কিন্তু না, পারেনি রূপকে দিয়ে মা বলাতে। রিতমও চেষ্টা করেছিল, সফল হয়নি। শিশু মনস্তত্ত্ব বোঝা জটিল। রূপ বলেছে, আমি মানিকে মানিই বলবো, মা বলতে পারবো না। জোর করো না প্লিজ। না, জোর ওরা কেউই করেনি। জোর করে কিছু করানোতে রিতম বা প্রিয়া কেউই বিশ্বাসী নয়। ওরা বিশ্বাসী স্বতঃস্ফূর্ততায়। প্রিয়ার প্রথমটায় কষ্ট হলেও পরে সেটা মেনে নিয়েছে। তবে রূপ তার মানিকে কিন্তু অবহেলাও করে না কখনো, বরং ভালোই বাসে। বছরে একবার করে বেড়াতেও যায় ওরা। রিতম পূজার ছবির দিকে তাকিয়ে প্রসন্ন বদনে মনে মনে বলে, দেখো, তোমার সংসার, তোমার সন্তান সবাই ভালো আছে। তুমি চিন্তা করো না, ভালো থেকো। গোলটা বাঁধলো যখন প্রিয়া কনসিভ করলো। ওরা ঠিক করে নিয়েছিল রূপই থাকবে ওদের একমাত্র সন্তান হয়ে, দ্বিতীয় কাউকে ওরা আর পৃথিবীতে আনবে না। কিন্তু এসে যখন গেছে তখন একটা প্রাণকে শেষ করে দিতে ওদের কারোরই মন চাইলো না। রূপ প্রথমটা অতটা না বুঝলেও প্রিয়া ডেলিভারির দিন যত এগিয়ে আসতে লাগলো ততই রূপের আচরণের মধ্যে দিয়ে রিতম আর প্রিয়া বুঝতে পারলো রূপ ব্যাপারটা ভালোভাবে নেয়নি। হয়তো নেওয়ার কথাও নয় ভাবলো তারা। রিতম প্রিয়াকে আশ্বস্ত করে বলল, চিন্তা করো না, আমি রূপের সঙ্গে কথা বলবো। রূপের সঙ্গে কথা বলে খুব একটা লাভ হলো বলে রিতমের মনে হলো না। প্রিয়া আগের মতো রূপকে তার টিউশন বা ক্রিকেট ক্যারাটের কোচিং ক্লাসে নিয়ে যেতে পারে না। রূপ বাড়ির ড্রাইভারের সঙ্গে সব জায়গায় যায়। প্রিয়ার খুব খারাপ লাগে, নিজেকে দোষী বোধ করে। রিতম প্রিয়াকে বোঝায়, সব ঠিক হয়ে যাবে, তুমি একদম চিন্তা করো না। রূপ রাগ বা অসহিষ্ণুতা কিছুই প্রকাশ করে না, শুধু সে আগের মতো চুপ হয়ে যায়। প্রিয়ার মা এসে থাকেন মেয়ে আর নাতির দেখাশোনার জন্য। অবশেষে নির্দিষ্ট সময় প্রিয়া একটি কন্যা সন্তানের জন্ম দেয়। খুব খুশি হয় রিতম। মনে বরাবরই একটা সুপ্ত স্বাদ ছিল কন্যা সন্তানের পিতা হবার। প্রিয়াও খুব খুশি, ছেলে তো আছেই, এইবার মেয়ে হলো, সম্পূর্ণ হলো সংসার তার। রূপের নামের সঙ্গে নাম মিলিয়ে মেয়ের নাম রূপাঞ্জনা রাখলো রিতম। একদিকে মেয়ে হবার আনন্দ আর একদিকে ছেলের রিয়াকশনের কথা ভেবে আশঙ্কায় দোদুল্যমান হয়ে নার্সিংহোম থেকে বাড়ি এলো প্রিয়া। রূপ মোটামুটি স্বাভাবিক আচরণই করলো। বোনকে দেখতে এলো হাসি মুখেই। অনেকটা নিশ্চিন্ত হলো প্রিয়া আর রিতম। সময় বয়ে চলে নদীর স্রোতের ন্যায়। রূপাঞ্জনা বা বাবা মায়ের আদরের রূপা 3 বছরে পরে তার দাদা রূপ এইবার মাধ্যমিক দেবে। পুতুলের মতো ছোট্ট রূপা বাড়িময় কলকল করে বেড়ায়।
দাদার অনুপস্থিতিতে তার ঘরে ঢুকে দাদার বই খাতাকে আদর করতে গিয়ে পট করে ছিঁড়ে ফেলে এক আধটা পৃষ্ঠা। রূপ বাড়ি ফিরে তার স্বভাববিরুদ্ধ চিৎকার করে ওঠে। অজানা আশঙ্কায় কাঠ হয়ে থাকে রূপের মানিকে যে রূপা মা ডাকে, এটাও কোথাও যেন রূপের মনে জ্বালা ধরায়। সবই বোঝে প্রিয়া, খুব কষ্টও পায়। কখনো কখনো মেয়েটার প্রতি হয়তো একটু বেশি রাগ দেখিয়ে ফেলে। পরে মেয়েকে বুকে জড়িয়ে খুব কাঁদে। মনে হয় রূপের প্রতি অত্যাধিক সুবিচার করতে গিয়ে রূপার প্রতি অবিচার করে ফেলছে না তো। দিদির ফটোর সামনে দাঁড়িয়ে বলে, দিদি তুই আমাকে শক্তি দে। সংসারে চেনা ছন্দটা যে কোথাও হারিয়ে গেছে, চেনা সুরটা যে তাল কেটে গেছে। অনুভব করে ঋতম প্রিয়া দুজনেই। রূপ প্রয়োজনে চাইতে বেশি চুপচাপ। রূপের জন্যই সাইকোলজিস্ট কনসাল্ট করতে এইবার প্রিয়া আর ঋতম দুজনেই যায়। ডক্টরের পরামর্শ মতো ছেলেকে দুজনেই আরো একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করে। ছেলে যাতে কোনো মতেই বাবা মায়ের কাছ থেকে পাওয়া যে ভালোবাসা, সেই ভালোবাসার নিরাপত্তাহীনতায় না ভোগে, সেদিকে মানি আর বাবার সতর্ক দৃষ্টি থাকে। ছেলেকেও তারা ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টর আলাদাভাবে তার সঙ্গে কথা বলে। এরপর রূপ বেশ কিছুটা স্বাভাবিক হতে থাকে। বোনকে আদরও করে মাঝে মধ্যে। স্বস্তির শ্বাস পড়ে ঋতম আর প্রিয়ার। শুরু হয়েছে রূপের মাধ্যমিক পরীক্ষা। ঋতম ছেলের পরীক্ষার জন্য 10 দিন অফিস ছুটি নিয়েছে। পরীক্ষা কেন্দ্রে ছেলেকে নিয়ে আসে সে। ছেলে পড়াশোনায় ভালো, পরীক্ষা তার ভালোই হচ্ছে। পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হবার আগে প্রিয়া প্রতিদিন ছেলের মাথায় ঈশ্বরের আশীর্বাদী ফুল ছুঁয়ে দেয়। ছেলে বাবা মানিকে প্রণাম করে, বোনকে আদর করে বেরোয় বাবার সঙ্গে। হঠাৎ করে পরীক্ষা শেষের আগের দিন রূপকে নিয়ে বেরোবার সময় বাড়ির সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ঋতমের পাটা যায় মচকে। তখনকার মতো কাউকে কিছু বলে না। রূপকে স্কুলে ঢুকিয়ে দেওয়ার পর যন্ত্রণা শুরু হয়। ওষুধের দোকানে গিয়ে বেশ কিছুক্ষণ ধরে বরফ লাগায় ও একটা ব্যথার ওষুধ খেয়ে নেয়। কিন্তু বাড়ি ফেরার কিছুক্ষণ পর থেকে যন্ত্রণাটা আবার বাড়তে শুরু করে। প্রিয়া সব শুনে খুব রাগারাগি করে, বলে সেই তো নিয়ে যেতে পারতো রূপকে। পরের দিন সকালে ঋতমকে বাড়ির গাড়িতে করে ডাক্তারের কাছে পাঠিয়ে প্রিয়া নিজে রূপকে পরীক্ষা দেওয়াতে নিয়ে যায়। আজ শেষ হবে পরীক্ষা। স্বভাবতই রূপের বেশ একটু আনন্দ হচ্ছে আজ। মানিকে আসছি বলে পরীক্ষা কেন্দ্রে ঢুকে গেল সে। প্রিয়া ঠিক করেছে রূপকে একেবারে নিয়েই বাড়ি ফিরবে সে। মেয়েকে সে মায়ের কাছে রেখে এসেছে, তাছাড়া আয়াও আছে। অতএব চিন্তা নেই কোনো। ছেলেটা চাইনিজ খেতে ভালোবাসে। ফেরার সময় ওর পছন্দ মতো চাইনিজ খাবার কিনে ঘরে ঢুকবে। রূপ এখন একদম স্বাভাবিক আচরণ করছে, তাই ও আর ঋতম বেশ মানসিক শান্তিতেই আছে। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক। মানুষের সব ভাবনাগুলো যদি সত্যি হয়ে যেত, তাহলে বোধহয় জগৎ সংসারে আর কোনো দুঃখই থাকতো না। কিন্তু তা তো হবার নয়, কাজে মানুষের সব ভাবনা বাস্তবায়িত হবে। এটা অলীক কল্পনা কেবলমাত্র, কিন্তু ভাবতে কারোরই কোনো দোষ নেই। চরম সত্য কি হবে বা কার জন্য কি প্রস্তুত আছে, তা একমাত্র নির্ধারণ করে দেন ওপরে বসবাস করেন যিনি, সেই ওপরওয়ালা। প্রিয়ার ভাবনাও বাস্তবায়িত হলো না। সেই 9 বছর আগে ঘটে যাওয়া দার্জিলিংয়ের ঘটনার পুনরাবৃত্তি। তবে এইবার একটু অন্যরকমভাবে প্রিয়ার জীবনে তার আগমন ঘটল। পরীক্ষা শেষের আনন্দে আর 5 জন বন্ধুর সঙ্গে হুল্লোড় করতে করতে বেরোলো রূপ। দেখে মনে হচ্ছে শেষ পরীক্ষাটা ভালোই দিয়েছে ও। আনন্দ হয় প্রিয়ারও। রূপকে নিয়ে তার অনেক স্বপ্ন। দিদির কাছে যে সে প্রতিশ্রুতিবদ্ধ, রূপকে প্রতিষ্ঠিত করবে, ভালো মানুষ রূপে গড়ে তুলবে। এইসব ভাবতে ভাবতে প্রিয়া কল্পনার জগতে চলে গিয়েছিল। সম্বিত ফিরল সমস্বরের চিৎকারে। রূপ ছুটে রাস্তা পেরিয়ে ওর কাছে আসছে। কোনো দিকে ওর খেয়াল নেই। প্রিয়া দেখলো উল্টো দিক থেকে বেশ জোরগতিতে ট্যাক্সি আসছে। লোকজন রূপের সমূহ বিপদ বুঝে চিৎকার করছেন। প্রিয়ার মনে হলো এই মুহূর্তে কিছু করতে হবে ওকে, এক্ষুনি। আর কিছু ওর মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখলো চোখ মেলে অক্সিজেন স্যালাইন চলছে। পাশে ডক্টর নার্স দাঁড়িয়ে। মাথাটা খুব ভারী লাগছে আর প্রচন্ড ক্লান্তি বোধ করছেও। আবার চোখ বন্ধ করলো। বাইরে ঋতম, প্রিয়ার মা, ভাই, কাকা, জ্যাঠা, কাকিমা সবাই দাঁড়িয়ে। প্রিয়ার মা শুধুই কাঁদছেন। কাকিমা তাকে সান্ত্বনা দেবার বৃথা চেষ্টা করছেন। ঋতম অস্থিরভাবে পায়চারি করছে। ডক্টর বাইরে এসে তাদের কাছে বললেন, পেশেন্টের জ্ঞান এসে গেছে, আর চিন্তা নেই। আজ ওনার সঙ্গে দেখা করতে পারবেন না। ওনার পুরো বিশ্রামের প্রয়োজন আছে আজ। কাল বিকেলে ভিজিটিং আওয়ারে ওনার সঙ্গে দেখা করবেন। আহ, শান্তি। এই ঘোরতর দুশ্চিন্তার সময়ে যখন নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে পেশেন্টের বাড়ির লোকজনের, সেই সময় একজন ডাক্তারের কাছ থেকে এই কথা শোনা আর দেবতার অমৃতবাণী শোনার মধ্যে কোনো পার্থক্য নেই। পরম স্বস্তিতে এইবার চেয়ারে বসল ঋতম। প্রিয়ার মা ক্রন্দনরত অবস্থায় 2 হাত জোর করে প্রণাম জানালেন মঙ্গলময় ঈশ্বরের উদ্দেশ্যে। যে রূপ পরীক্ষা শেষ হয়ে গেলে কোন কোন মুভি দেখবে তার সব প্ল্যান করে রেখেছিল। কোন কোন প্রিয় খাবার সে খাবে তার লিস্টও করা হয়ে গিয়েছিল। উইকেন্ড ট্যুরে অন্তত বার 2 কোথায় যাবে তাও প্রায় ঠিক হয়ে গিয়েছিল মানের সঙ্গে কথা বলে। আজ সে স্থানুবৎ। মন শুধু ভাবছে আনন্দের আতিশয্যে এ ভুল সে কি করে করলো, আর তার ভুলের মাসুল দিতে হলো কিনা তার মানিকে। কেন সে ট্রাফিক সিগন্যাল না দেখে রাস্তা পার হতে গেল, আর তাকে বাঁচাতেই তো রাস্তার ওপার থেকে ছুটে এসে চলন্ত ট্যাক্সির সামনে থেকে একটা খুব জোরে ধাক্কা দিয়ে
নিজে ট্যাক্সির তলায় চলে গেল মানি। যে ছেলে কোনোদিন ঠাকুর ঘরমুখো হয়নি, সে ছেলে আজ দুদিন ধরে প্রায় সারা সময়টাই ঠাকুর ঘরে কাটাচ্ছে আর মাঝে মাঝে বোনকে জড়িয়ে ধরে কাঁদছে। ঠাকুর যাতে তার মানিকে আবার আগের মতো করে দেন, শত সহস্রবার সেই প্রার্থনায় জানাচ্ছে। নিজেকে সে সম্পূর্ণ দোষী ঠাউরেছে। আজ রূপের 9 বছর আগের ঘটনা মনে পড়েছে সব। সেদিনও তার জন্যই তার মাকে চলে যেতে হয়েছিল। আর আজ মানির মাথায় সাংঘাতিক আঘাত লেগেছে। সে শুনেছে মেজর অপারেশন করতে হবে, যথেষ্ট ঝুঁকি আছে এও শুনেছে। সে সোনা থেকে রূপ নার্সিংহোমে যেতে পারেনি। অনুতাপে আর মানিকে হারিয়ে ফেলার আশঙ্কায় তার হৃদয় ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। ওর মনে হচ্ছে ও পাগল হয়ে যাবে। গাড়ির আওয়াজ পেয়ে রূপ বোঝে বাবা আর দিদা নার্সিং হোম থেকে ফিরে এলো। রূপ, রূপ কোথায় তুই? বাবার ডাকে রূপ ভয় থরথর করে কাঁপতে থাকে। এই বুঝি এলো সেই ভয়ঙ্কর বার্তা। দু হাতে কান চেপে নিজের ঘরে বসে থাকে রূপ। প্রীতম মেয়েকে কোলে নিয়ে ঘরে ঢুকে ছেলেরই অবস্থা দেখে মেয়েকে নামিয়ে রেখে 2 হাত দিয়ে ছেলের হাত দুটো জোর করে ওর কান থেকে সরায়। তাকা বাবা, তাকা আমার দিকে। কিছু হয়নি তোর মানির, অপারেশন সাকসেসফুল, তোর মানি ভালো আছে। রূপ, রূপ। এইবার ছেলে বাবার দিকে তাকায়, বাবাকে জড়িয়ে ধরে প্রচন্ড কাঁদতে থাকে সে। রিতম পরম আদরে ছেলেকে বুকে জড়িয়ে ধরে, বোঝে ছেলে তার দুদিনেই যেন অনেকটা বড় হয়ে গেছে। পরের দিন ভিজিটিং আওয়ারে রূপ আসে ওর মানিকে দেখতে, কিন্তু শুধু দেখতেই নয়, ডাক্তারের নির্দেশে কথা বলা বারণ পেশেন্টের সঙ্গে। মানির কেবিনে ঢোকে বাবার সঙ্গে। মানিকে দেখে রূপের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। বাবা ওকে নিয়ে বেরিয়ে আসে। রূপ ওর বাবাকে বলে মানি যে দিন থেকে কথা বলতে পারবে রূপ সেদিনই যাবে। সেই মতো আরও 2 দিন পর রিতম রূপ আর রূপাকে নিয়ে নার্সিংহোমে যায়। বোনকে কোলে নিয়ে ঢোকে রূপ, আর 4 জনের চোখেই জল। নিজেকে সামলে মেয়েকে কোলে নেয় প্রিয়া। রূপকে বলে কাঁদছিস কেন বাবা, তোর মানির কিচ্ছু হয়নি। প্রিয়ার মুখে হাত চাপা দিয়ে বাঁধ ভাঙা নদীর মতো প্রবল জলোচ্ছ্বাসে ভেসে যায় রূপের মুখ। বলে ওঠে না। অবাক হয়ে প্রিয়া আর রিতম তাকায় রূপের মুখের দিকে। রূপ বলতে থাকে আমায় ক্ষমা করে দাও, আমি অনেক কষ্ট দিয়েছি মা তোমাকে। আজ থেকে তুমি আমার মানি নও, আমার মা, শুধু মা। প্রিয়া হা করে রূপের মুখের দিকে তাকিয়ে থাকে। সে ঠিক শুনছে তো? চোখের পলক পড়া থেমে গেছে তার। রূপ তাকে জড়িয়ে ধরে বলে আমার এক মাকে আমি হারিয়ে ফেলেছি, আর এক মাকে আমি কিছুতেই হারাতে দেব না। মা গো, তুমি আমাকে বাঁচাবার জন্য নিজের প্রাণ দিয়ে দিচ্ছিলে মা। আর বলতে পারে না, কান্নায় গলা বুজে আসে। প্রিয়া কাঁদতে কাঁদতে রসিকতা করে বলে সেই জন্যই তো আজ তোর মুখ থেকে মা ডাকটা শুনতে পেলাম, যে ডাকটা শোনার জন্য বরাবর আমার অন্তর কাঁদত। মা ছেলের কান্না হাসিতে নার্সিংহোমের কেবিনটা যেন মুহূর্তের জন্য স্বর্গীয় পরিবেশ রচনা করলো। রিতমের মনে পড়তে লাগলো অমুক সেই বাণী, জননী জন্মভূমিশ্চ স্বর্গা তদপি গরীয়সী। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।